রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট, সেখানে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল সিরিজ জয়ের একটা হাতছানি পাকিস্তানের মতো শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে। সেখানে প্রথম দিনে বৃষ্টির কারণে মাঠে বল গড়ায়নি এবং দ্বিতীয় এবং তৃতীয় দিন ফুল 6 সেশন খেলা হয়েছে। সেখানে যদি আমরা দেখি, পাকিস্তান প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে 274 রান করে এবং বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে এবং দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 10 রান করে এবং কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে। সে ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ অনেকটা ফ্রন্ট ফুটে, ধরে নিতে হবে পাকিস্তান অনেকটা ব্যাক ফুটে, কিন্তু এই চিত্রটা পাল্টে যেতে পারত এবং এই চিত্রটা পাকিস্তানের পক্ষে যেতে পারত। বাংলাদেশ যে পজিশনটাতে রয়েছে সেটা পাকিস্তানের পক্ষে কথা বলতো। সেই চিত্রটা বাংলাদেশ যেখানে 26 রানে 6 উইকেট হারিয়ে বসে, টপ অর্ডার এবং মিডল অর্ডারে 6 জন ব্যাটসম্যান আউট হয়ে যায় 26 রানের মধ্যে। টেস্ট ক্রিকেটে যেখানে বাংলাদেশকে 274 রান টপকে লিড নিতে হবে ম্যাচে টিকে থাকতে হলে, সেই পজিশনে বাংলাদেশের সবচেয়ে সপ্তম উইকেট পার্টনারশিপ, যার প্রশংসা না করলে নয়, বলা চলে যে হিস্টোরিক্যাল এক পার্টনারশিপ। সেই পার্টনারশিপে লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। লিটন কুমার দাস করেন 138 রান এবং মেহেদী হাসান মিরাজ করেন 78 রান। তো সেখানে যদি আমরা দেখি 26 রানের মধ্যে 6 উইকেট যাওয়ার পর 191 রানের মধ্যে সপ্তম উইকেটের পতন, সেখানে 165 রানের একটা অসাধারণ সপ্তম উইকেট পার্টনারশিপ মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের মধ্যে। এবং সেই পার্টনারশিপে যদি আমরা দেখি রান রেটের গড় 4-এর উপরে, তো বুঝতে পারতেছেন এক প্রকার রান বের করে এবং ওভার বাই ওভার যেভাবে রোটেট করে, স্ট্রাইক রোটেট করে রান বের করে গিয়েছেন দুই ব্যাটসম্যান। এবং সেই জায়গায় যদি আমরা দেখি মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের এই পার্টনারশিপটার উপর ভর করে বাংলাদেশ কিন্তু ম্যাচটাতে টিকে আছে। এবং আজকে যে আমরা বলতেছি বাংলাদেশের এই চিত্রটা পাকিস্তানের পক্ষে কথা বলতো, সেই চিত্রটা কিন্তু পাল্টে দিয়েছে এই পার্টনারশিপটা, এই ম্যাচটাতে টিকিয়ে রেখেছে এই পার্টনারশিপটা। হয়তো বা আজকে এই তৃতীয় দিনে ম্যাচের ফলাফল এক প্রকার বের হয়ে যেত, হয়তো ম্যাচের যে আধিপত্যটা সেটা হয়তো বাংলাদেশের কাছ থেকে ছিটকে যেত পাকিস্তানের হাতে। সেই কারণেই এই পার্টনারশিপটাকে অবশ্যই বাংলাদেশ দলটাকে বাঁচিয়ে রাখা এবং ফলাফলটাকে এখনও পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এই পার্টনারশিপটা অনবদ্য একটা ভূমিকা রাখে। এবং সেখানে যদি আমরা দেখি 193 রানে যখন 8 উইকেট যায়, 193 থেকে 262, প্রায় একটা 69 রানের পার্টনারশিপ, সেখানে লিটন কুমার দাসকে একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান হাসান মাহমুদ সেখানে তাকে সেই সঙ্গটা দিয়ে যান। সেই সঙ্গে হাসান মাহমুদ 51 বল তিনি ফেস করেন এবং রান করেন 13 রান, অপরাজিত থাকেন। সেখানে লিটন কুমার দাস একটা সাইড যখন হাসান মাহমুদ আগলে রাখেন, তখন আরেকটা সাইডে লিটন কুমার দাস পাওয়ার হিটিং একটা ইনিংস খেলেন এবং 138 রানে লিটন কুমার দাস আউট হয়ে যান এবং 262 রানে বাংলাদেশের ইনিংস থেমে যায়। সেখানে পাকিস্তান লিড পান মাত্র 12 রানের একটা লিড তারা পান। কিন্তু সেটা হয়তো বা পাকিস্তান একটা সময় ভেবে নিয়েছিল হয়তো তারা 160 থেকে 70 রানের লিডটা তারা নিতে পারবে এবং ম্যাচটা তাদের আধিপত্যের মধ্যে থাকবে। সেই জায়গায় বাংলাদেশের যে প্রথম 6 জন ব্যাটসম্যান 26 রানের মধ্যে হারান, তাদের যদি আমরা আউটগুলো একটু খেয়াল করি, তো আমরা যদি জাকির হোসেনের আউটটা নিয়ে কথা বলি, সেখানে পঞ্চম ওভারের প্রথম বলে হামজার বলে লেগ স্টাম্প এবং লেগ স্টাম্পের বাইরের বল, সেখানে কিন্তু একটা তিনি ফাঁদ পেতে রেখেছিলেন। সেই ফাঁদটা হচ্ছে আপনার ফরওয়ার্ড এবং ডিপ স্কোয়ার লেগের শর্ট ডিপ স্কোয়ার লেগের ও সেই জায়গার পজিশনটাতে একটা ফিল্ডার রেখেছিলেন আবরারকে। সেখানে কিন্তু জাকির হোসেন একটা ক্যাচ তুলে দেন এবং সেই ক্যাচটা ভাগ্যক্রমে হচ্ছে সামনে ড্রপ হয়ে আবরারের হাতে তালুবন্দি হন, সেখানে তিনি একবার প্রাণ ফিরে পান। ঠিক সেইভাবেই ষষ্ঠ ওভারের একদম শেষ বলে খুররামের বলে কিন্তু সেম পজিশনে সেম লেন্থের বলে আবারও সেভাবে ক্যাচ তুলে দেন। এবং সেখানে যদি আমরা দেখি আবরার যখন হামজার বলে ওই ক্যাচটা ধরেন, তখন তিনি যে পজিশনটাতে ছিলেন তার থেকে তিনি 2 থেকে 3 গজ সামনে তিনি ফিল্ডিং পজিশনটাকে চেঞ্জ করেন এবং খুররামের এই ফাঁদেই আবারও সেমভাবে কিন্তু পা দেন জাকির হোসেন। আর সাদমান যখন হচ্ছে দলীয় 19 রানের মাথায় তিনি আউট হয়ে যান, দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সেখানে যদি আমরা দেখি খুররামের বলে লেগ স্টাম্প বরাবর বল, যখন মিডিল স্টাম্প থেকে লেগ স্টাম্পে বলটা বের হয়ে যাচ্ছিল, তখন তিনি ফ্রন্ট সাইডে এসে যেভাবে লেগ স্টাম্পটা সেরে দিয়ে মিড উইকেট এবং ডিপ স্কোয়ার লেগের ওই পজিশনটাতে বলটাকে মারতে গেলেন, ঠিক সেই সময় বলটা ডাইরেক্ট স্টাম্পে হিট করলো ব্যাট ফাঁকি দিয়ে। তো এ ধরনের আউটগুলো আসলে যদি আমরা 5 জন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের আউট দেখি,
ঠিক সেম লেন্থের বলে তার আউট হয়েছে। এবং সবচেয়ে দৃষ্টিকটু যে আউটটা নাজমুল হোসেন শান্তর 20 রানের মধ্যে তৃতীয় উইকেটের পতন, এবং অষ্টম ওভারের চতুর্থ বলে খুররামের বলে যখন বলটা অফ স্টাম্প এবং মিডিল স্টাম্প বরাবরের বলটা যখন বের হয়ে লেগ স্টাম্প বরাবর বের হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় যখন নাজমুল হোসেন শান্ত, আমরা প্রায়ই দেখি নাজমুল হোসেন শান্ত এই ধরনের বলের ক্ষেত্রে তার আউট হয়ে যাওয়ার প্রবণতা এবং দুর্বলতাটা যেমন স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং সেই জায়গায় নাজমুল হোসেন শান্ত ফ্রন্ট ফুটে সামনের পায়ে ভর করে যেভাবে বলটাকে জোরের উপর পুশ করতে গেলেন, তখন অটোমেটিক পিছনের পাটা একটু নড়বড়ে হয়ে যায় এবং পিছনের পাটা অনেকটা বেশি উঠে। সেই পজিশনে যখন সামনের পায়ের সাথে ব্যাটের যে গ্যাপটা, এই গ্যাপটা যখন মাঝে গ্যাপটা অনেক বেশি থাকে, তখন ওই পজিশনে বলটা যখন একটু হালকা সুইং করে ভিতরে গিয়ে স্টাম্পে হিট করলো। এবং এই আউটটা শুধু নাজমুল হোসেন শান্তর আজকেই নয়, এর আগেও আমরা ইনিংসগুলোতে যদি দেখি এভাবে তিনি অনেকবারে আউট হয়েছেন। তো এই দুর্বলতাটা নিয়ে নাজমুল হোসেন শান্ত যখন বারবার এই দুর্বল জায়গাটাতেই কিন্তু বলাররা আঘাত হানতেছে, তো নাজমুল হোসেন শান্তর এ ধরনের আউট নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে, আজকেও তার ব্যতিক্রম না। এবং নাজমুল হোসেন শান্তর এ ধরনের শর্ট সিলেকশনের ক্ষেত্রে তার যে ফিজিক্যালগতভাবে যে তার পজিশনটার ক্ষেত্রে যে ভুল পজিশনে তিনি তার শেপটা তিনি তৈরি করেন, এটা একদম একজন বলারের সেই উইকেটটা নিতে অনেকটা মানে সুবিধার জায়গা তৈরি করে দেয়। এবং আমরা যদি দেখি 20 রানের মধ্যে চতুর্থ উইকেটের প্রথম এবং নবম ওভারের প্রথম বলে সেখানে শান্ত এবং মমিনুল হক যেভাবে তিনি হামজার বলে আউট হয়ে যান, ঠিক সেমভাবে মিডিল স্টাম্প থেকে লেগ স্টাম্পের বাইরের বল, একদম ধরতে গেলে লেগ স্টাম্পের বাইরের বল যখন বের হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় মমিনুলের যে মানে শট খেলবেন কি খেলবেন না যে অন্যতা, সেই পজিশনে এসে যখন মমিনুল হক বলটা শট খেলবেন কি সেই পজিশনে ব্যাটটাকে চালান, তখনই তিনি মিড উইকেট বরাবর মিড উইকেটের দিকে তিনি আউট হয়ে যান, ক্যাচ আউট হয়ে যান। তো এভাবে সাকিব আল হাসানও সে ঠিক সেমভাবে 26 রানের মাথায় তিনি আউট হয়ে যান এবং মিডিল থেকে লেগ স্টাম্পের ওই লেন্থের বলেই। তো একজন 5 জন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সেম লেন্থের বলে আউট হয়ে যাওয়া আসলেই পুরো একটা ইনিংসে এটা যে কোনো দলের জন্যই এক খুবই দৃষ্টিকটু দেখায়। এবং এ ধরনের ইনিংস খেলার পর যখন 26 রানে 6 উইকেট হারিয়ে বসে, তখন ম্যাচটা থেকে বাংলাদেশ যে কামব্যাক করতে পারবে এটা কেউ কখনো কল্পনা করেনি। এবং এখানে যে আমরা দেখি প্রথম টেস্টে দলীয়গত পারফরমেন্সের যে বিষয়টা, ম্যাচে টিকে থাকার জন্য যে প্রশংসাটা আমরা করেছিলাম প্রথম টেস্টে, সেখানে আমরা দেখি প্রত্যেকটা ব্যাটসম্যান তার জায়গায় যেভাবে তার দায়িত্বটা পালন করেন, কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন যেভাবে তারা ব্যাট করে গেলেন, সেখানে ম্যাচটা থেকে মানে চাপে রাখলেন না, পুরো ম্যাচের ফলাফলটাই যেন বের হয়ে যেত। এরকম একটা পজিশনে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ একাই সেই ম্যাচটাকে বাঁচালেন। এবং আমরা যদি দেখি টপ অর্ডার এবং মিডিল অর্ডারের 5 জন ব্যাটসম্যানের রান যদি দেখি, সেখানে 1, 4, 1 এবং 3 এবং 2 টোটাল 11 রান করেন 5 জন ব্যাটসম্যান। যেই 5 জন ব্যাটসম্যান হচ্ছে জাকির, শান্ত, মমিনুল, মুশি এবং সাকিব। এই 5 জন ব্যাটসম্যান যারা টপ অর্ডারে 2 জন এবং মিডল অর্ডারে 3 জন, তারা 5 জন মিলে রান করেন মাত্র 11 রান। এবং এই রান করার পরে বাংলাদেশের ব্যাটিং প্রশংসা করার মতো কোনো আসলে জায়গা নেই। যদি লিটন এবং হচ্ছে মেহেদী হাসান মিরাজের আমরা ইনিংসটা বাদ দেই, তাহলে বাংলাদেশ কত রান করতে পারত? 40, 50, 60, 70 এরকম একটা ইনিংসে হয়তো বা রানের মধ্যে হয়তো বা ইনিংসটা থেমে যেত। বাংলাদেশ চালকের আসনে বাংলাদেশ এখন যত দ্রুত সম্ভব, যদিও পাকিস্তানের আজকে হচ্ছে তৃতীয় দিন শেষে তারা 9 রানের মধ্যে 2টি উইকেট হারিয়ে বসে, কালকে চতুর্থ দিনের খেলা যদি মাঠে গড়ায় কোনো বৃষ্টি না আসে, তাহলে বাংলাদেশ যত দ্রুত সম্ভব পাকিস্তানকে অল আউট করে সেই রানটা যদি 150 থেকে 200 রানের মধ্যে সেই টার্গেটটা নেওয়া যায় বাংলাদেশের, হয়তো বাংলাদেশ ম্যাচটাতে হচ্ছে ফলাফল বের করে নিয়ে আসতে পারবে।